নমস্কার, কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আপনাদের পাঠ করে শোনাচ্ছি ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণের গল্প করুণা তোমার কোন পথ দিয়ে। আজকে চতুর্থ পর্ব। এই পর্ব শুরু করছি স্বর্গারোহণ পর্বের দ্বিতীয় স্বর্গ দিয়ে। লাল্লন পথে তুলে নিলে লতিফকে। তাদের পাশে সেই বৃদ্ধ যাকে আমি বাবা বলে ডেকেছি। পিছনে আমি একচ্ছত্র রাজত্ব করছি। গাড়ি চলল। বৃদ্ধ বললেন, আপনি কোথায় উঠবেন? প্রশ্নটার সুবিধার নয় দেখে আমি কথা ঘুরিয়ে বলি, আপনি? আমি তো উঠব আনন্দময়ী মায়ের আশ্রমে। আমার মেয়ে জামাই সেখানে আছে। আপনি? আবার আপনি দুধ চাই? আমার কোনো ঠিক নেই। ঠিক নেই সে কি? গঙ্গাদ্বীপে না এলাহাবাদে থাকবেন সেটা ভেবেছেন? নিশ্চয়ই গঙ্গাদ্বীপে, অবশ্যই। কিন্তু এই ভিড়ে? আপনি ভাবছেন কেন? আমি তো একটুও ভাবছি না। এই তো মিস্টার চক্রবর্তী ৩-৪ জনকে ইন্ট্রোডাকশন দিয়ে দিলেন। পিবিআইতে, ট্যুরিস্ট ব্যুরোতে কোথাও না কোথাও ঠাঁই মিলে যাবেই। লক্ষ লক্ষ লোক সেখানে রয়েছে। বনবাসে তো যাচ্ছি না। বৃদ্ধ তবু গাঁইগুঁই করেন। তা বলে অত ভিড়ে একজন লেডি হয়ে অল বাই ইয়োরসেলফ। তখন আমাকে মরিয়া হয়ে বলতেই হলো, প্রথমত আমি মোটেই লেডি লাইক নই। দ্বিতীয়ত বাবা, এই তো আপনিই আছেন, আমার ভাবনা কি? একা তো নই। বাবার মুখের জ্যোতি এ কথায় দপ করে নিভে যাবে ভেবেছিলুম, কিন্তু নিভল না। শান্ত স্বরে তিনি বললেন, হ্যাঁ আমি আছি বই কি। ঈশ্বর তোমাকে জুটিয়ে দিয়েছেন আমার একাকিত্বের উদ্বেগ মোচন করতে। কিন্তু আমি তো বৃদ্ধ হয়েছি। আমি কি তোমার জন্য ব্যবস্থা করতে পারবো? অগত্যা আমি বলি, বাবা বিশ্বাস করুন আমি অতি গেছো মেয়ে। আমি আপনাকে দেখব, শুনবো। আনন্দময়ীর কাছে না পৌঁছে যাওয়া অবধি আপনি আমার দায়িত্বে। আর আমাকে দেখাশোনার কাজটা ঈশ্বরই করবেন। আপনি বৃথা ভারবোধ করবেন না। বৃদ্ধ বললেন, দীক্ষিত হলে আমার মতো গুরুর আশ্রমেই থাকতে পেতে। সে কথা যে না টেনেই আমি বলি, আপনার দেশ কোথায়? বৃদ্ধ বলেন, জয়পুর। আমি জয়পুর থেকে আসছি। তুমি? কলকাতা। অবশ্যই এখন কলকাতা থেকে আসছি না। কলকাতা? আমি ওখানে ২-১ জনকে চিনতাম। জেনারেল জে.এন. চৌধুরীকে চেনো? আমি ওকে চোখে দেখেছি, এই পর্যন্ত চিনি না। আমাদের স্কুলে পড়তো। তাছাড়া ব্যানার্জি, রাঘবেন্দ্র, সেও আমাদের স্কুলে পড়েছে। চেনো তাকে? অবশ্যই এরা দুজনই আমার জুনিয়র। তাকেও দেখেছি, পরিচয় নেই। আমার বাবা মা চেনেন। আপনার নাম? শার্দুল সিং। ওদের সঙ্গে দেখা হয়? কেমন আছে রাঘবেন্দ্র? ভালোই আছেন যতদূর জানি। আমি যখন ওকে দেখেছি রাঘবেন্দ্রবাবুকে মোটেই বৃদ্ধ বা অসুস্থ দেখায়নি। দিল্লিতে বছর ৫-৬ আগে জেনারেল চৌধুরীকেও না। ওদের দুজনের মধ্যে যৌবনদৃপ্ত প্রৌঢ়তা বজায় রয়েছে। অথচ শার্দুল সিংহ এমন বৃদ্ধ হলেন কি করে? প্রশ্নটা অবশ্যই করিনি। এসব প্রশ্ন কেউ করে না। এর সম্ভবত কোনো উত্তরও হয় না। শার্দুল সিংয়ের হাসিটি সত্যি ভুবনমোহন। শিশুসুলভ সারল্য ও সৎ অন্তঃকরণের একটা সহজ প্রকাশ আছে তার মধ্যে। ক্রমশ বুঝলাম তিনি সংসারে থেকেও প্রায় সন্ন্যাসী। তাই এই খোঁচা খোঁচা দাড়ি, এই ফুটোফাটা পোশাক। হাতের কিট ব্যাগে মনে হলো পুজো আহ্নিকের সরঞ্জাম আছে। আপনাকে মিলিটারি মানুষ ভাবতেই পারছি না বাবা। এককালে আমি বেজায় রাগী, জেদি আর নিষ্ঠুর প্রকৃতির ছিলাম। সবাই শার্দুল সিং বলে ভয় পেত। বাহ, সত্যি মাই ডিয়ার গার্ল, বিশ্বাস করো। কি করে বিশ্বাস করব? হা হা করে হেসে উঠে বৃদ্ধ বললেন, হ্যাঁ তা যা বলেছ, আমার নিজেরও ঠিক বিশ্বাস হয় না। আনন্দময়ী মা যে আমাকে পথ বাতলে দিয়েছেন। আই অ্যাম এ চেঞ্জড ম্যান টুডে।
কি করে এমন হলো বাবা? সে এক লম্বা গল্প। তোমার কি শুনতে ভালো লাগবে? লাগবে লাগবে, বলুন। এসব ব্যক্তিগত অভিজ্ঞতার ব্যাপার, ওসব সিরিয়াস কথা থাক। জেনারেল ম্যানেকশও আমাদের স্কুলে ছিলেন, ওকেও তো জানো। আপনার বয়স মোটেই আমার 3 গুণ নয় বাবা, দ্বিগুণ হতে পারে। ওই হলো, তুমি কবে জন্মেছ? সালটা বললুম। হ্যাঁ, আমার ছোট ছেলেও তো ওই বছরেই জন্মেছে, সে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াচ্ছে। আমিও তো, অবশ্য এখন ওটা বিশ্ববিদ্যালয়, এবং আমি কিছুই ইঞ্জিনিয়ারিংয়ে জানি না। বাবা, তবে তো তুমি আমার ছোট মেয়ে। তা তো বটেই, বাবা বলে ডেকেছি যখন। এবার আপনার ধর্মজীবনের অভিজ্ঞতার কথা বলুন, মেয়ের কাছে বলবেন না? হবে হবে, অল ইন গুড টাইম। রাস্তায় অনেক গাড়ি, ভিড়ে ও মালে একটেরে হয়ে বেঁকে যাওয়া বহু দুঃখী দুঃখী বাস। কোনোটা আসছে পাটনা থেকে, কোনোটা আগ্রা, কোনোটা বারাণসী, কোনোটা মোগলসরাই। একটা কলকাতার মিনি বাস দেখলুম, পশ্চিমবঙ্গের যাত্রী নিয়ে আসছে। বাসের কপালে বাংলায় জয়গুরু লেখা দেখেই হঠাৎ খুব আনন্দ হলো। বাংলায় নাম লেখা আরও অনেক বাস চোখে পড়ল পথে। দক্ষিণ থেকে আসছে এমন কোনো বাস অন্তত আমার চোখে পড়েনি। কুম্ভমেলা প্রধানত উত্তর ভারতীয় মিলন মেলা বলেই বোধ হলো। আমাদের একটা টেন্ডেন্সি আছে অবশ্য, ব্যাপকভাবে উত্তর ভারতীয় হলেই তাকে সর্বভারতীয় আখ্যা দিয়ে ফেলা। দক্ষিণের মানুষও কুম্ভ মাহাত্ম্যে বিশ্বাসী, কিন্তু সেখান থেকে ঠিক এমনিভাবে জাতীয় এক্সোডাস হয়নি মনে হয় কুম্ভ মেলার উদ্দেশ্যে। কারণ একটা নিশ্চয়ই, ভৌগোলিক দূরত্ব। আরও কি একটা কারণ থাকতে পারে? উত্তর দক্ষিণের সাংস্কৃতিক দূরত্ব। দক্ষিণের মন্দিরে পাণ্ডাহীন, ভিকিরিহীন, নিরুপদ্রব শান্তিময়তা এবং আবর্জনা শূন্য নাগরিক পরিচ্ছন্নতা যে ভক্তির আবহাওয়া তৈরি করে দেয়, তা কি উত্তরের তীর্থে এসে ধাক্কা খেয়ে ফিরে যায়? বেলা গড়াচ্ছে, হঠাৎ মনে পড়ল সকাল থেকে খিদে তেষ্টা ভুলে কেবল স্বর্গারোহণের ব্যবস্থায় মত্ত হয়ে আছি। সেই কোন রাত থাকতে দিল্লিতে ঘুম ভেঙেছিল, তারপর থেকেই ছুটছি। গতকালই তো আমি তিরুপতিতে ছিলাম, গতকাল, হ্যাঁ কালই তো। কি আশ্চর্যভাবে কত সময় কেটে যাচ্ছে এই 2 দিন ধরে। আজ মাত্র 18ই। দুপুরের মধ্যে প্রয়াগ সঙ্গমে পৌঁছে একটা বাসস্থানে ঠিক করে নিতে হবে। মধ্যরাত্রে স্নান শুরু। চক্রবর্তী যেমন বলে দিয়েছেন, তাতে বাসস্থানের কোনো ভাবনা নেই। শুনেছি নাকি পশ্চিমী কায়দায় পাকা কলজলের ব্যবস্থা পর্যন্ত রয়েছে ট্যুরিস্ট ব্যুরোর ওদিকে, সাহেবদের কথা ভেবে। অবশ্য তা হায়দ্রাবাদি রাজকীয় আতিথ্যের মতো হবে না, কিন্তু কুম্ভমেলার তুলনায় রাজকীয়ই। শীর্ষেন্দুর লেখায় পড়েছি এবারের ব্যবস্থা নাকি খুব ভালো। সাহেব মেমে 6 লাভ, মনে হবে বিলেতে এসেছি। শার্দুল সিংকে বলি, বাবা আপনি লাঞ্চ খাবেন কখন? উনি বললেন, আমি তো একবেলা খাই, সকালে ব্রেকফাস্ট করেছি, আবার রাত্রে খাবো। কিন্তু আমি যে পথে বেরোলে ঘন্টায় ঘন্টায় খাই খাই, একেই ব্রেকফাস্ট করিনি, আমি বাপু লাঞ্চ খাবই। খাবারের কথা যেই না মনে পড়া, অমনি পেট চোঁচো। কি করি এখন? উনি যদি থামতে না চান। হঠাৎ খেয়াল হলো, এই তো সমাধান সামনেই। ভাই লালন সিং, তোমরা লাঞ্চ খাবে না? হ্যাঁ মেম সাহেব, গোপীগঞ্জে খাবো। ওখানে কি পাঞ্জাবিদের ধাবা আছে? জি হুজুর, আছে। এই হুজুর হুজুর করো না তো। শোনো, তোমরা একটা বেশ পরিষ্কার জায়গা দেখে থামো, আমিও খেয়ে নেব। ওখানে সে আপনি পারবেন না মেম সাহেব। ইস, আগে বললেন না। বরং বানারসে একটা ভালো হোটেলে। খুব পারবো, আমার পাঞ্জাবি তরকারুটি খেতে খুব ভালো লাগে লালন সিং। এবারে হেসে ফেলল লতিফ লাল্লন দুজনেই। ঠিক আছে মেম সাহেব। মেম সাহেব করছো কেন? আমি কি মেম? তবে কি বলবো? কেন দিদি বলতে পারো না? জো হুকুম দিদি। কিন্তু লতিফের চোখে প্রশ্ন। লাল্লন এবার লতিফকে বললে, দিদি মানে বহেনজি, দিদি বাংলা কথা।
লতিফের মুখে নিশ্চিন্ত হাসি। এবার আমার খেয়াল হলো, সত্যি তো, দিদি বুঝি সর্বভারতীয় নয়। দাদা মানে যেমন ঠাকুর দাদা বা দাদা মশাই, দিদি মানে হয়তো দিদিমা, কে জানে। তা হোক, একই হলো। লাलन সিং, তুমি বাংলা জানলে কি করে? কাশিতে তো বাঙ্গালকে আদমি একদম ভর্তি। লতিফ ঠিক কাশির নয়, তাই বাংলাটা এখনো শেখেনি। তাছাড়া আমি তো বাঙ্গাল মে কতবার গেছি। কোথায় গেছো? তারকেশ্বর মে বাবা কো পাস। বাবার কাছে তারকেশ্বরে? তোমরা তো বাবার কাছেই আছো, বিশ্বনাথের কোলে। না না, ওই যে মানসিকের জন্য জল নিয়ে যেতে হয় বাঁকে করে, হেঁটে গিয়ে ট্রেনে চাপি, বর্ধমান নেমে আবার হাঁটি। আমি প্রায়ই কন্ট্রাক্ট নিই। ওখানেই আমার বড়ি বেহেন আছে কিনা ব্যান্ডেলে। লালন সিং তোমার মতো নামের একজন খুব বিখ্যাত বাঙালি ছিলেন জানো। তার নাম লাল্লন নয়, লালন ফকির। তিনি গান বাঁধতেন, খুব সুন্দর গান। ফকির তো বোঝো? জরুর, ফকির বুঝবো না? কত ফকির আছে বানারসে। আমার নামও তো লালন, লালন, কিন্তু মুখে বলি লাল্লান। ও ফকির কো কোই গানা আপ জানতে হয় ক্যা? আমি জানি, কিন্তু গাইতে পারি না যে। রবীন্দ্রনাথ ঠাকুর বলে বাংলায় একজন খুব বড় কবি ছিলেন লালন। তিনি লালন ফকিরের গান শুনতে খুব ভালোবাসতেন। তুমি রবীন্দ্রনাথের নাম শুনেছ? লালন মাথা নাড়ে, শোনেনি। লতিফ নীরব। শার্দুল সিং বলেন, টেগোর রাজপুতানা নিয়ে অনেক কবিতা লিখে গিয়েছেন, আমি শুনেছি। তিনি রাজপুতদের খুব ভালোবাসতেন। তাকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছিল রাজপুতদের জাতীয় চেতনা। আমি অবশ্য টেগোরের যে লেখা পড়েছি, সে সমস্তই মিস্টিক কবিতা, স্পিরিচুয়াল পোয়েমস। দে আর লাইক হিমস। চমৎকার। আপনি কি রাজপুত? আবার এক মুখ ক্ষত্রিয় দুর্লভ বিনয়ে পরম বৈষ্ণব হাসি ছড়িয়ে শার্দুল সিং নিচুস্বরে বললেন, অফকোর্স। লালন কি ভাগী আর লালন ফকিরের গানের প্রসঙ্গ তুলল না। তুললে আরশিনগরে পড়শি বসত করে ব্যাপারটার ব্যাখ্যা করতে বড্ডই কষ্ট হতো। একেই তো এই কুকর্ম করেই খাই, চাকরি বাকরির প্রসঙ্গে মন একটু দমে যায়ই। তাই মন উৎফুল্ল করতে আবার গল্প শুনতে চাইলুম। বাবা কই বললেন না আনন্দময়ী প্রসঙ্গে আপনার কি আশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল? তুমি দেখছি না শুনেই ছাড়বে না। আমি কাউকে বলতে চাই না, কারণ পিপল ওন্ট বিলিভ ইট, বলবে হ্যালুসিনেশন। আমি বিশ্বাস করব, আমি ঈশ্বরে বিশ্বাস করি। অবশ্য গুরুরা অঘটন ঘটাতে পারেন কিনা জানি না, কিন্তু ঈশ্বর নিশ্চয়ই পারেন। ব্যাপারটা তেমন কিছু নয়, আমার চোখের দোষও হতে পারে। তবে আমার জীবনের ধারা বদলে দিয়েছে। আমরা গাড়ি নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে আমার বোন বললে আনন্দময়ীর আশ্রমে যাবে। সে ওর শিষ্য। বেশ, তো চলো। গেলাম। মায়ের সঙ্গে পরিচয় হলো যৎসামান্য, অর্থাৎ প্রণাম। তাদের নতুন মন্দির উদ্বোধন হচ্ছে, সেখানেই নিতাই গৌড়ের মন্দির। আমাদের সামনের সারিতে বসতে দেওয়া হয়েছে। দেখি মন্দিরের সামনে মা আনন্দময়ী দুহাত তুলে নিতাই সেজে নাচছেন। আমার কি জানি বাপু পছন্দ হলো না। আমি বললাম আমার স্ত্রীকে, হাউ অড। স্ত্রী বললেন, কেন? আমি বললাম, মা আনন্দময়ীর কি ওরকম করাটা উচিত? স্ত্রী অবাক হয়ে বললেন, কেন, উনি আবার কি করলেন? একটু বিশ্রাম করতে গেছেন বোধহয়। এবার আমি হকচকিয়ে গিয়ে বোনকে বললুম, সামনে কি দেখছো? বোন বললে, কেন, নিতাই গৌড়। চিনতে পারছো না নিত্যানন্দ আর গৌরাঙ্গ? আমি ভয় পেয়ে একেবারে একদম চুপ করে গেলুম। চোখের সামনে তখনও দেখছি একটি দৃশ্য, লাল পাড় সাদা শাড়ি পরা ভাববিহ্বলা মা আনন্দময়ী দু হাত তুলে এলো চুলে নিমাইয়ের ভঙ্গিতে নৃত্য করছেন। হঠাৎ সবাই গুঞ্জন করে উঠল, মা, মা। তখন চকিতে দেখলুম সামনে মা নেই, সেই জায়গায়
মস্ত দুটি গৌর নিতাইয়ের মূর্তি। এক পাশ থেকে মা সদ্য হেঁটে প্রবেশ করছেন, শ্রদ্ধাভরে সকলে উঠে দাঁড়াচ্ছে। আমার মাথা ঘুরতে লাগলো, আমি দাঁড়াতে পারলুম না। তারপরেই আমি দীক্ষা নিয়েছি মায়ের কাছে। আফটার দ্যাট ভিশন আই এম এ চেঞ্জড ম্যান। শার্দুল সিংয়ের কথার উত্তর দেবার কিছু ছিল না। স্বর্গে মর্তে অনেক কিছুই রয়েছে ওরেশীয়, যা তোমার পরিধির বাইরে। আমি নিজেকে যুক্তিবাদী, ঈশ্বর বিশ্বাসী মানুষ বলে মনে করতে চাই। জগতে এই যুক্তি বিশ্বাস আর মনুষ্যত্ব হাতে হাতে ধরে থাকে পরস্পরকে। আমি ঈশ্বরের করুণা কাঙাল, তা বলে মিরাকল বিশ্বাস করি না। ভেলকি আর করুণা এক নয়, তুলনীয় নয়। আমার বাবা কখনো ধর্মের ভেলকিতে বিশ্বাস করেননি, মাও তথৈবচ। মা আবার সেকেলে বেম্য টাইপের আছেন খানিকটা। দুজনেই ঘোরতর মিরাকল বিরোধী। এই তো গেল বাপের বাড়ি। ওদিকে স্বামী তো গোঁড়া অবিশ্বাসী। তার নাস্তিকতায় ভক্তি আমার আস্তিক্যের চেয়েও জোরালো। তার কাছেও দীর্ঘকাল ঘোর ট্রেনিং পেয়েছি, সে কি ভোলা যায়? ফলং মিরাকল এ বিশ্বাস করার শক্তি আমার ভেতরে নেই। তবে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা নিশ্চয়ই হতে পারে মিরাকল জাতীয় অঘটনের, যা যুক্তিগ্রাহ্য। এমনি একটি অঘটন তো ঘটেছিল আমারই চোখের সামনে, নিজের বাড়িতে। শার্দুল সিংয়ের ব্যক্তিগত অভিজ্ঞতাটি তার কাছে এত মূল্যবান যে তার পাশে আমার যুক্তিবুদ্ধির অবতারণা করাটা ভালো হবে না। বরং ওই ধরনের আরেকটা অভিজ্ঞতা বর্ণনা করলে সুরটা থাকবে। আমাদের যা ঘটেছিল সেটা ঠিক দৈবিক ঘটনা নয়, তবে ডক্টর শৈলেন সেন সেটাকে বলেছিলেন একটা মেডিকেল মিরাকল। ওই গল্পটাই বলা ঠিক করলুম, ভালো হবে, ওর গল্পের পাশে মানাবে। তাছাড়া আমার বোনাফাইডিটাও প্রমাণিত হবে। এই ঘটনাটা পরিমল গোস্বামীও একবার উল্লেখ করেছিলেন তার একটি লেখায়। আমি শার্দুল সিংহকে আমার গল্পটি বলতে শুরু করলুম। আমার বাবার বয়স তখন 81। হঠাৎ করোনারি প্লাস সেরিব্রাল থ্রম্বোসিসে স্ট্রোক হলো। বাবার ব্লাড সুগার তখন খুবই উচ্চে, কোমা অবস্থায় অচেতন আছেন 10-12 দিন। বাঁ দিকটা অবশ হয়ে গেছে, বাঁ হাত পা কঠিন। বাবার বাঁচার সম্ভাবনা আছে কেউ বলছেন না। নাকে অক্সিজেনের নল, হাতে গ্লুকোজ ছাড়াও আরও একটা জলীয় দ্রব্যের ছুঁচ ফোটানো। বাবার জন্য লোহার তৈরি ফাউলার্স বেড এসেছেন দিনে রাতে দুজন সিনিয়র নার্স, এবং আমি উড়ে এসেছি দিল্লি থেকে। মন সকলের খুব খারাপ। এমন সময় বাবার বন্ধুস্থানীয় সাধক সন্ন্যাসী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ খবর পেলেন যে বাবা মৃত্যুশয্যায়। বাবার বাল্যবন্ধু নিরক্ষরের লেখক চরণদাস ঘোষ সীতারাম দাসের কলেজের সহপাঠী। সেই সূত্রে বাবার সঙ্গে তার পরিচয়। বাবার অসুখ শুনে তিনি বাবাকে একদিন দেখতে এলেন। ওঙ্কারনাথ ঠাকুর সর্বদা রাম নামে পরিবৃত থাকেন। তাঁকে ঘিরে এক দল শিষ্য নাম সংকীর্তন করতে করতে এলেন। আমি মহাপাপী। সংকীর্তন শুনে ছুটে গিয়ে বললুম, ঠাকুর, যদিও আমার বাবা অচৈতন্য হয়ে রয়েছেন, তবু যদি ভেতরে ভেতরে জ্ঞান থাকে, তবে হরিনাম শুনে তো ভয়ে মারাই যাবেন। লড়াই করে বাঁচবার আত্মবিশ্বাস সেরে ওঠার পক্ষে খুব জরুরি শুনেছি। হরিনাম শুনলে বাবা হয়তো ভাববেন ওর নির্ঘাত মৃত্যু ঘটেছে, তখন ভেতর থেকে মৃত্যুকে আর বাধা দেবেন না। ওঙ্কারনাথ ঠাকুর সহাস্যে বললেন, নাম গান নিচেই হোক তাহলে, চল, আমি একবার ওপরে যাব। বাবার চোখ বন্ধ, ঘরের জানালা দরজাও বন্ধ। তখন গ্রীষ্ম, সময় সকাল বেলা 11টা 11:30 হবে। বিদ্যুৎ বাল্ব জ্বলছে। খান্ডার নার্স তো ঢুকতেই দেবে না কাউকে, যেহেতু ভিজিটার্স নট অ্যালাউড। আমরা নার্সকে ঘর থেকে চলে যেতে বললুম, সে গেল না, বরং আগে ভাগে বলল, রোগীকে প্রসাদ প্রসাদ কিছু খাওয়ানো চলবে না কিন্তু, ডাক্তারবাবু না এলে। সন্ন্যাসী দেখেই সে ঘাবড়ে গেছে, ভেবেছে এবার কিছু তুকতাক হবে বোধহয়, চলবে চরণামৃত ট্রেত গেলানো। সীতারাম দাস বাবার পাশে এসে ঝুঁকে দাঁড়ালেন। সস্নেহে তার কপালে হাত বুলিয়ে দিয়ে বেশ জোরে জোরে ডাকলেন, নরেন, নরেন,
বলি ব্যাপারটা কি? 12 দিন ধরে বন্ধ চোখের পাতা থিরথিরিয়ে কাঁপতে লাগলো। মা, আমি, আমার মাসিমা এবং নার্স অবাক হয়ে দেখলুম। চোখ মেলে বাবা তাকালেন। লাল টকটকে চোখ, রক্তের মতো লাল। চোখের দৃষ্টিতে ফোকাস নেই তেমন, তবু পাশের দিকে তাকালেন ওঙ্কারনাথের দিকে। একমুখ হেসে ওঙ্কারনাথ বাবাকে বললেন, বলি আছো কেমন? খুব জমাটি আড্ডার ভঙ্গিতে। কি আশ্চর্য! বাবার ঠোঁট খুলল। স্বাভাবিক সুরে, একটু জড়িত স্বরে বাবা বললেন, যেমন রেখেছ আবার কেমন। এসে উঠে ওঙ্কারনাথ বললেন, আবার ইয়ার্কি করা হচ্ছে? আর নয়, এবারে উঠে পড়ো দেখিনি। ইতিমধ্যে বাবার চোখ আবারও বুজে গেছে। বাবা আর কিছু বললেন না। সীতারাম দাস আমাকে বললেন, ভাবিসনি, আর 3-4 দিন পরেই তোর বাবা উঠে পড়বে। নেমে চলে গেলেন তিনি। হরিনাম সংকীর্তন জোরালো হয়ে উঠল। বাবা দীক্ষিত তো ননই, যাকে ভক্ত শিষ্য বলে তাও নন। ওদের দুজনের মানবিক সম্পর্কটি নেহাত হৃদ্যতার, বন্ধুতার, বড় মধুর। ওঙ্কারনাথ ঠাকুর তো চলে গেলেন। নার্স এদিকে একেবারে অধীর হয়ে পড়ল। 12 দিন ধরে অজ্ঞান অচৈতন্য কোমা রোগীকে এভাবে অনায়াসে হিপনোটাইজ করে কথা কাওয়ানো সে কখনো দেখেনি। সীতারাম দাস ঠাকুর কি করে বুঝেছিলেন তাও জানি না। তবে সত্যি 3-4 দিন পরেই বাবার চৈতন্য ফিরল। শুধু তাই নয়, 15 দিন ধরে অবশ পঙ্গু বাঁ হাত বাঁ পা দিব্যি নড়তে লাগলো। বাবা উঠে বাথরুমে গেলেন। ডক্টর শৈলেন সেন বললেন, এটা মেডিকেল মিরাকল। কেবল মনের জোরেই উনি অসাধ্য সাধন করে ফেললেন। সবচেয়ে ভক্তিবিহ্বল হয়ে পড়েছিল সেই দেশি খ্রিস্টান নার্স ব্রজাঙ্গনা, যার নাম। সে তখন ঘরে না থাকলে জানি না ডাক্তারবাবু আমাদের কথা বিশ্বাস করতেন কিনা। সীতারাম দাস ওঙ্কারনাথ কিন্তু ভানুমতির খেল দেখান বলে শুনিনি। এটাও নিশ্চয়ই কোনো মিরাকল ছিল না। আমাদের মনে হয় বাবার সঙ্গে তিনি স্বাভাবিক কথাই বলেছিলেন। বাবার আচ্ছন্নতার তলায় তলায় যে চৈতন্য সুপ্ত ছিল তাকেই জাগ্রত করেছিলেন তিনি। যৌগিক সাধকের পক্ষে এই কাজ কঠিন নয়। এরপরে বাবা আরও 2 বছর বেঁচে ছিলেন, সুস্থ ও সমর্থ শরীর নিয়ে, 4 তলা 1 তলা ওঠা নামা হাঁটা চলা করে। জ্ঞান ফেরার পরে এই ঘটনার কথা শুনে তিনি বললেন যে হ্যাঁ, তার মনে আছে সীতারাম এসেছিলেন। লাল্লন আর লতিফও আমাদের গল্প শুনছে। লাল্লন বলল, গুরু ভগবানরা তো এরকম হামেশাই করতে পারেন। বানারসে তো হরেক সন্ন্যাসী হরেক রকম জাদু কি খেল জানেন। লতিফ বেশি কথা বলে না, সে কেবল সায় দেয়, সঙ্গত করে। ইতিমধ্যেই গোপীগঞ্জ এসেছে। খাবারের দোকানে গাড়ি থামল। নেমে এগিয়ে গেছে ওরা। আমি নামতে শার্দুল সিং বললেন, এই বেলা আমার দ্বীপ্রাহরিক আহ্নিক পুজোটা সেরে নেব খালি গাড়িতে। বেশ ঠান্ডা। আমার গায়ে ভাগ্যিস 3টে সোয়েটার। মায়ের কীর্তি। মা বললেন, কে জানে হায়দ্রাবাদে কম বেশি কিরকম ঠান্ডা হবে। একটা হাত পুরো নে, একটা হাফ হাতা নে, আর একটা হাতা কাটা নে। যেমন যেমন শীত বুঝবি তেমন তেমন পড়তে পারবি, আর একটা শালও নিবি। খুব গাইগুই করেছিলুম তখন। কি হবে 4টে গরম জিনিসে, একটা শালই যথেষ্ট। এখন 3টে সোয়েটারই পরে আছি দুপুরবেলায়। রাত্রে কি হবে? লালন বলল, दीदी पराठा और मीठ लीजिए आप, और साथ में मटर पनीर टमाटर का तरकारी और दाल। লিস্টটি শুনে আমার বেজায় রাগ হয়ে গেল। দোকানের সঙ্গে নিশ্চয়ই সাঁট আছে এদের। কেন রে বাবা, এত খাবো কেন? তাছাড়া কোনো সৎ আচারের আগে সংযম করে থাকতে হয়, যেমন বিবাহে। তিরুপতিতে কাল সারাদিন নিরামিষ খেয়েছি, এমনিতেই দিব্যি সংযম হয়ে গেছে। আজকে খামোখা মাংস খেয়ে পুণ্যিটা নষ্ট করি আর কি। আমি হাঁ হাঁ করে উঠলাম, সির্ফ চাপাটি আর তরকা আর চায়, পহলে চায় পিছু খানা ফির ভি চায়। চাপাটি তরকা? আর্তনাদ করে ওঠে লাল্লন। বাস! আমার খুব রাগ বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ বাস, আর কুছ নেই, কুছ ভি নেই। গটগটিয়ে একটা খাটিয়াতে বসতে যাই, অমনি হাহা করে ছুটে আসে লতিফ।
जी नहीं मेम साहब, इधर तो बहुत खटमाल होगा, आप उधर तख्ता पर बैठिए। फिर मेम साहब? ধমক শুনে লাজুক হাসে লতিফ, কিচ্ছু বলে না। সঙ্গে সঙ্গে নেতা এনে তক্তাপোষ মুছে সিংহাসনের মতো ঝকঝকে করে ফেলেছে দোকানের ছোকরা বৃত্ত। बैठिए জি। এই মজা মন্দ নয়। আরেক রকম স্টেট গেস্ট হয়েছি। পাঞ্জাবি রাঁধুনি মুহূর্তেই চমৎকার সুগন্ধি মশলা চা এনে দেয় গেলাসে। লতিফ ধমক দেয়, কাপ নেই হ্যাঁ, কাপ দো। আমি হাঁ হাঁ করে বলি, আমার গেলাসি বেশি পছন্দ, বেশ বাগিয়ে ধরা যায়, গাটাও তাপে গরম হয়। সাহেবদের ওই এক পেশে হাতুলোলা বাটি আমার মোটেই পছন্দ না, ধরাও বেশ শক্ত, দু আঙ্গুলে শক্তি চাই, ব্যালেন্স চাই, মনস্কতা চাই। ভাঁড়, গেলাস, বাটি এসব ঢের মানুষের মতো বাসন। রুটি তৈরি ছিল না, রুটি গড়বে এখন। ইতিমধ্যে দুজন লোক এসে ওই খটমল অলঙ্কৃত খাটিয়াতেই আরাম করে বসল, যেখানে আমার বসতে মানা। লাল্লন লতিফ দূরের একটা খাটিয়ায় বসেছে, আমার সঙ্গে বসতে চায় না, বোঝাই যাচ্ছে। আমি প্রথমেই ভাবলুম ওদের কাছে ডাকি, তারপর মনে হলো ওরা হয়তো শরাব টরাব পিয়েগা, কে জানে বাবা। থাক, যেখানে ওরা স্বচ্ছন্দ সেখানেই বসুক। এখানে যারা খাটিয়াতে এসে বসেছেন তারা এক দৃষ্টে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে নজর করছেন। আমার পরনে অন্তত এক পো জড়ি আর আধশেরটাক সিল্কের সুতোয় বোনা এক পেল্লায় কাঞ্জিভরম শাড়ি। তার চাকচিক্য দেখে আমাকে ঠিক মহীশূরের মহারানী মনে নাও হতে পারে, কিন্তু তার কৃপাধন্য মন্থরা তো বটেই। কাঁধে ফুটানি কি থলিয়া, চোখে চশমা, হাতে ঘড়ি। গায়ে প্রথমে হাত পুরো সোয়েটার, ভেবেছিল মতেই হবে, আর ওপরে হাফ হাতা সোয়েটার, তার ওপরে হাত কাটা সোয়েটার, তিনটেই ঘোর কালো রঙের। এই রক্ষে গাল যথেষ্ট ফুলো, মুখ গম্ভীর, কারণ হাতের গরম গেলাসে আপ্রাণ ফুঁ দিচ্ছি তখন। গরম জিনিস আমি একদম খেতে পারি না। বিলেত টিলেতের নেমন্তন্নে ওই স্যুপ খাবার পরীক্ষাটায় প্রত্যেকবার ফেল করি। জুলজুল করে দেখি না খাওয়া স্যুপটা নিয়ে গেল, নইলে পরের কোর্সটা দেবে কেমন করে। ফু দিতে দিতে আমিও চোরা চাহনিতে তাদের দেখছি, চায়ের ধোঁয়ার আড়াল থেকে। তাদের পরনে পরিষ্কার ধুতি, পায়ের ময়লা বুট জুতোর ফিতে বাঁধা, গায়ে খদ্দরের, একজন হলদে অন্যজন সাদা পাঞ্জাবি, তার ওপর মোটা পশমি আলোয়ান জড়ানো। ফর্সা রং, দুজনেরই গোঁফ আছে, একজনের আবার টিকিও আছে। ধোঁয়া ওরা দু গেলাস চা নিয়ে মৌজ করে বসেছেন আর আমাকে নিরীক্ষণ করছেন। শেষ পর্যন্ত প্রশ্ন হলো, आप किधर से आए हैं? गंभीर मुखे बोली, हैदराबाद से। अच्छा, आप हैदराबाद के रहने वाली हैं? সাদা পাঞ্জাবি ফিসফিস করে হলদেকে কিছু বললেন। হলদে গম্ভীর মুখে জানালেন, नहीं नहीं, इलाहाबाद का पास नहीं, हैदराबाद तो बहुत दूर है, अहमदाबाद के पास होगा। তাড়াতাড়ি আমি বলি, না না, আহমেদাবাদ তো সেই গুজরাটে, আর হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশে, ঔরঙ্গাবাদকে পাস। দুজনেই এবার গুম হয়ে গেলেন। এটা ভুল হলো। হায়দ্রাবাদ যেখানেই থাকুক গোপীগঞ্জের কাছে নয়। আমি ডিটেল নিয়ে মাথা ঘামিয়ে প্রায়ই গোড়াটা কাঁচিয়ে ফেলি। সামাল দিতে কথা শুরু করলুম, আপনারা কি গোপীগঞ্জে থাকেন? জি হ্যাঁ। চাষবাস করেন? না না, বিজনেস। বললেন হলদে। চাষও করি, বললেন সাদা। হলদের মাথায় দীর্ঘ টিকি। আপনি ব্রাহ্মণ? জি হ্যাঁ। আপনাদের গোপীগঞ্জের লোকেরা কি প্রধানত চাষি? হ্যাঁ, অবশ্য আমরা কয়েক ঘর বিজনেসম্যানও আছি। গোপীগঞ্জে मस्त मार्केट আছে तो, बनारस का सब कुछ चीज इधर में मिलेगा, लेकिन भाव जरा सा ज्यादा है। स्कूल আছে? हाँ। হাসপাতাল? हाँ, ডিসপেন্সারি আছে, ডাক্তার আছে। এবার আমি আর কথা খুঁজে পেলুম না। সাদা পাঞ্জাবি কথা কন না বিশেষ। ফিসফিস করে তিনি কিছু বললেন হলদের কানে কানে, এবং হলদে মাইক হয়ে সেটা জোরে জোরে
বললেন, আপ কাহা যায়েঙ্গে? কুম্ভমেলা? জি হ্যাঁ। ইতিমধ্যে আবার রুটি তড়কা এসে গিয়েছে, ফের এক গ্লাস চাও। আপনারা কুম্ভ স্নানে যাবেন না? ওখানে বড্ড ভিড়, ভিড়ে যেতে আমার ভালো লাগে না, বললেন টিকিওয়ালা ব্রাহ্মণ বিজনেসম্যান। বা মার্কেটে বুঝি ভিড় নেই? মার্কেটের ভিড় তো 100 আদমি কা, কুম্ভের ভিড় কোটি মানুষের। হলদে জামা এবার হেসে ফেললেন। আমরা বিজনেসম্যান, আমাদের পুণ্য স্নান সে কেয়া হোগা। আমি হতবাক। গোপীগঞ্জে এ কোন কালা পাহাড়? বন্ধুকে সামলে দিয়ে এবার সাদা পাঞ্জাবি কথা বলেন। এত দূর দূর থেকে সবাই আসছে আর আমরা এত কাছে থেকেও যাচ্ছি না। চলো তিওয়ারিজি, এবার আমরাও ঘুরে আসি। তিওয়ারি বললেন, আপ যাইয়ে, मैं नहीं जाऊंगा। মাথায় কিন্তু দিব্যি পুরুষটু টিকি রয়েছে। প্রসঙ্গ বদলাতেই বোধহয় তিনি বললেন, গাড়িতে উনি কে? আপনার বাবা? এবার আমার মুশকিল। বাবা? না, ঠিক বাবা নন, সহযাত্রী। হায়দ্রাবাদের না জয়পুরের? আপনি জয়পুর থেকে আসছেন এখন? না, হায়দ্রাবাদ থেকে। তবে বেনারসে সাক্ষাৎ হয়েছে আমাদের। আপনি কার সঙ্গে এসেছেন? সেই প্রশ্ন। কারোর সঙ্গেই নয়, একা। সাদা পাঞ্জাবি তাকালেন হলদের দিকে। একা? হলদে চাইলেন সাদার প্রতি। তারপর খালি গেলাস সন্তর্পণে নামিয়ে রেখে দুজনেই হাত জোড় করে সবিনয়ে বললেন, নমস্কার, এবার তবে আমরা আসি। যে মেয়ে একা একা কুম্ভ মেলায় যায়, পথে জয়পুরী বৃদ্ধ বাবা জোগাড় করে ফেলে, সে মেয়ে তো মেয়ে নয়, অপ্সরা নিশ্চয়। ছোঁয়া চেড়াতে তারা গোপীগঞ্জের স্বাস্থ্যবান হাটের দিকে দ্রুত পায়ে পালিয়ে গেলেন। আমিও খাওয়া শেষ করে লাল্লান লতিফের দিকে তাকিয়ে দেখি খাটিয়া খালি। কই গেল, কোথায় তারা? ওই যে দূরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। দেখে মনে হলো ওদের বিলটাও আমি দিয়ে দিই বরং। ভেবে বেশ উদার ফিল করি। তৎক্ষণাৎ দোকানিকে গিয়ে বলি, ড্রাইভারদের বিল আর আমার বিল। পাঞ্জাবি রাঁধুনি এক দাড়ি গোঁফ বিনয়ী হাসি হেসে বললেন, বিল দে দিয়া গিয়া আপকো ভি। মুঝকো ভি? কোন দিয়া? ও ড্রাইভার লোক। ছুটে গেলাম, লাল্লান, লতিফ, বিল কেন তোমরা দিয়ে দিয়েছ? দুজনেই হাত জোর করে বললে, কিছুই তো খেলেন না আপনি, আমরা যা যা খাওয়াতে চাইলাম তার একটাও তো খেলেন না। এ চলবে না ভাই, খাবারের দাম নিতেই হবে। জিভ কেটে কান মোলে লাল্লন বলে, এই যে বললেন ভাই, ভাইয়েরা বাহেনকে খাইয়ে দাম নেয় কখনো? আমার চোখে জল ভরে এলো। স্টেট গেস্ট হওয়ার চেয়েও ঢের বড় সম্মান যে গোপীগঞ্জের রাস্তায় আমার প্রাপ্য ছিল তা কি জানতুম? লতিফ কেবল মুচকি মুচকি হাসে। আমার জীবনে ঈশ্বরের কৃপার সত্যি শেষ নেই। ঠিক এই আশ্চর্য আনন্দের অভিজ্ঞতা আরও একবার ঘটেছিল। মহীশূরে গেছি সেবার বক্তৃতার ব্যাপারে। সেখান থেকে বাসে বেলুর হ্যালিবিড ঘুরতে গিয়ে ঠিক এমনই ভাই কুড়িয়ে পেয়েছিলুম। দুজন নয়, তিনজন। সেই বাসেরই ড্রাইভার, ক্লিনার আর গাইড। সে আরেক মস্ত গল্প। ঈশ্বর জগৎ জুড়েই মায়ার ফাঁদ পেতে রেখেছেন। ঘরে ঘরে সত্যি ঘর গড়ে রেখেছেন। সেই ঘরই ঠিক আমাদের খুঁজে নেয়। যখন উটি ব্যাঙ্গালোর পর্যন্ত ঘুরে ফিরে এলুম মহীশূরে, আমাদের বন্ধু অধ্যাপক দেবীপ্রসন্ন পট্টনায়কের বাড়িতে পিছনে পিছনে এসে উপস্থিত হলো আমার তিন বন্ধু। দুজনের মাথায় দুটি বিশাল উপহার, পাকা দুটো কাঁঠাল। একটা আমার মহীশূরের বন্ধু গৃহের জন্য, অন্যটি কলকাতায় নিয়ে যেতেই হবে, বাচ্চারা খাবে। আরেকজনের সলজ্জ হাতে নীলগিরির চা। অকস্মাৎ কালি ঝুলি মাখা ক্লিনার আর ড্রাইভার বন্ধুদের দেখে আমার অধ্যাপক বন্ধুর গৃহস্থালী থ। ওদিকে গাইডটি আবার সৎ ব্রাহ্মণ,
শ্রী রঙ্গপত্তমের প্রধান পুরোহিতের পুত্র। সেবারই এমনই এক চমৎকার বন্ধুত্ব হয়েছিল নাগেশ্বর, উরস আর গোপাল। গাড়ি চালাতে চালাতে এবার লতিফ কথা বলে, বেহেনজি পান খায়েঙ্গে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পানের দোকানে গাড়ি থামলো। পান এলো 4টে, মিঠা মশলা, বেগর জর্দা। শার্দুল সিং খেলেন না। নো থ্যাংক ইউ। আমার মুখ ভর্তি ভাইদের দেওয়া মিঠে পানের খিলি, জর্দা নেই, কেবলই মিঠে। এদিকে রাস্তায় ভীষণ ধুলো উঠছে, সব কাজ তুলে দিয়েছে ওরা। ঘুম ঘুম পাচ্ছে একটু আমার, বেশ গরম ওম হয়েছে গাড়ির ভেতরে, কথা বলতে ইচ্ছে করছে না। ঘুমিয়েই পড়েছিলুম। ঘুম ভাঙালো লাল্লন, বলছে, দিদি পার্চি দেখাইয়ে। সামনে রাস্তা বন্ধ, যতদূর দৃষ্টি যায় লাইনকে লাইন শত শত গাড়ি দাঁড়িয়ে পড়েছে। ট্রাফিক জ্যাম না, ওইখানে অনেক দূরে একটা চেকিং হচ্ছে। কলেরা ভ্যাকসিনেশনের সার্টিফিকেট দেখাতে হবে। তবে কি এসে গেছি? না, ঠিক আসিনি এখনো, ঢের দূর, পথেই চেকিং হচ্ছে। এখানে ইঞ্জেকশন দেবারও ব্যবস্থা আছে। অনেকক্ষণ পরে আমাদের পালা এলো। পড়ছি দেখালুম, ছেড়ে দিল আমাদের। পথে 3-4 বার এভাবে পড়ছি চেকিং এবং গাড়িরও ঈশ্বর জানেন কি চেকিং করা হলো। শেষ পর্যন্ত একটা বিশাল মাঠে স্তব্ধ গাড়ির সমুদ্রের মধ্যে এসে আমাদের গাড়িও থেমে গেল। সামনে মস্ত তোরণ বাঁধা রয়েছে, তাতে লেখা আছে কুম্ভ মেলা। তার মধ্যে দিয়ে যতদূর দেখা যায় কেবল মানুষের স্রোত বয়ে যাচ্ছে। দোতলা মাচার ওপর থেকে পুলিশ নির্দেশ দিচ্ছে মাইকে, গাড়িদের কি করতে হবে, মানুষদেরই বা কি করতে হবে। ভাইরা নামলো, আমরা নামলুম না। গঙ্গা কোথায়, যমুনাই বা কোথায়? এ তো মাঠ, জলের চিহ্ন নেই। লতিফ বলে, জল এখানে কোথায়, এ তো ঝুঁসির কাছে এসেছি, সঙ্গম এখনো বহু দূর। সর্বনাশ, মালের কি হবে? লাল্লন বলে, দাঁড়ান দেখি কুলি পাই কিনা। কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল কুলি নেই। অনেকেই গাড়ির মধ্যে বসে আছেন, গাড়ির মাথার ওপরে মাল, ফেলেও যেতে পারছে না, টেনে নিয়ে যাওয়া অসম্ভব। দুজন বাঙালি মহিলাকে যেতে দেখে ডাকলুম। তারা প্রায় কেঁদে ফেলেন আর কি। বিহার থেকে এসেছেন গাড়িতে, এতদূর এসেও স্নান হবে না। পুরুষটি চলে গেছেন ওদের গাড়ি পাহারায় বসিয়ে রেখে। আমার মাল কোথাও রেখে যাবার উপায় থাকলে ফেলে রেখেই চলে যেতুম। শার্দুল সিং দুর্বল হাতে বেডিংটি তুলে নিলেন, অন্য হাতে কিট ব্যাগ। আমার এক হাতে কম্বল আর ব্রিফকেস, পেট ফোলা অহংকারে ঝুলে ঝুলছে কাঁধ থেকে। তদুপরি জলের ফ্লাস্ক লকবক করছে। অন্য হাতে ক্ষুদ্র হলেও জ্ঞানের বোঝায় অতীব ওজনদার সুটকেস, নবলব্ধ বইপত্র ঠাসা। তৃতীয় একটা হাত না থাকায় শাড়ির কোঁচাটা অত্যন্ত বিনীতভাবে শ্রীচরণে লগ্ন হয়ে পড়েছে। তাকে তুলে ধরি কি করে? ওদিকে আহ্লাদে শালখানা কেবলে খসে খসে পড়ছেন, সঙ্গে সিল্কের শাড়ির আঁচলটা শুদ্ধ নিয়ে, হিন্দি ছবির নায়িকাদের স্টাইলে। লাজ লজ্জা বুঝে আর রইল না। আঁচল গোছাতে যেতেই সুযোগ বুঝে এদিকে কম্বলটির ভাঁজ খুলে খুলে ধুলোয় অমনি এলিয়ে পড়েছেন। এইভাবে অবিশ্বাস্য উপায়ে দুপা যেতে না যেতে চতুর্দিকে প্রবল ধুলো উঠতে লাগলো। হাত কই যে নাক চাপা দেব, হাত কই যে কোঁচাটা তুলব, হাত কই যে আঁচল সামলাবো, কম্বল ভাঁজ করব, শালটা জড়িয়ে নেব। দ্বিভুজ প্রাণী মাত্র, হাত বড়ই কম। সে তুলনায় বোঝা ঢের বেশি, লাজ লজ্জা, মালপত্র, স্বাস্থ্য টাস্থ্য। অতএব চটিতে, কোঁচাতে, শালেতে, শাড়িতে, ব্যাগেতে, বাক্সতে, জলে, কম্বলে প্রচণ্ড এক কেলেঙ্কারি হয়ে যাকে বলে গোবর মাঠময়। না, এভাবে পিলগ্রিমের প্রোগ্রেস ইম্পসিবল। লালন দৃশ্যটা নজর করে ছুটে এসে সুটকেস কম্বল কেড়ে নেয় হাত থেকে। দিদি যারা সা ঠায়ার যাইয়ে, পুলি না পেলে কি আর করা, আমাদের কেউ যাবে। আসলে আজ যত তাড়াতাড়ি বানারসে ফিরতে পারবো ততগুলো ট্রিপ দিতে পারবো এখানে। আজ মৌনী অমাবস্যা, হোল নাইট যাত্রী আসবে, সেইটাই মুশকিল হয়েছে।
এর মধ্যেই লতিফ কোথায় চলে গেছে, তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। লালন বললে, মুশকিল এই যে কুলি যদিও বা পান, আপনাদের কুলি নেওয়া উচিত না। তোরণের নিচের অনাদ্যন্ত জনস্রোতের দিকে আঙুল তুলে লালন বললে, কুলি তো মাল নিয়ে ভেগে যাবে, যাকে তাকে মাল নিতে দেবেন না। এখানে অনেক চিটিং হয়। আপনারা একজন বুদ্ধা আর একজন औरत, ভিড়ে দৌড়ে চোরটা কো পাকড়েনে কোই ভি नहीं सकेंगे। মালপত্র সমস্তই যাবে। এমন সময় লতিফ ফিরল, সঙ্গে দুটি বছর 10-12 ফুটফুটে ছেলে। একজনের মাথায় চাঁটি মেরে বলল, এটার নাম লালা আর ওইটা গোঙা। এরা ওই চায়ের দোকানের মালিকের ছেলে। ওর হাতের ইশারা অনুধাবন করে দেখি ছোট্ট সাদা রঙের পাকা ঘর, সেখানে চা বিস্কুট বিক্রি হচ্ছে বারান্দায়। ব্ল্যাকবোর্ডে আরও অনেক সাধু সম্ভাবনার নাম লেখা। এটা এদের বাপের বাড়ি, নিজের বাড়ি, নিজের দোকান, পালাতে পারবে না। পালালে পুলিশকে বলবেন ওই দোকানের মালিকের ছেলে। ওর বাবা বলেছে একে 5 টাকা আর ওকে 2 টাকা দিয়ে দিতে, তাই দেবেন। সে কি, ওকে মোটে 2 টাকা কেন? ও তো গোঙা। গোঙা মানে বোবা? বোবা বলে মাল তো কিছু কম বলবে না, কি আশ্চর্য! ওদের বাবা নিজেই এমন বললেন? ঠিক তা নয়, দর কষে নামিয়েছি। আমরা দুজনকেই 5 টাকা করে দেব। শুনে গোঙার ম্লান মুখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। লালাও মিষ্টি হাসলো একগাল। লতিফ তাদের পিঠ চাপড়ে বলল, ঠিক সে নিয়ে যাবি, বেইমানি করবি না। তারপর পকেট থেকে একটা কাগজ বের করে তাতে ইংরেজি অক্ষরে নিজেদের নাম লিখে আমার হাতে দিল। ওদের ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশনের ঠিকানা, ক্লার্ক হোটেলের বিপরীতে। ট্যাক্সির নাম্বারও লিখে দিল, UPL 5233, আর বলল, লালন সিং এর ট্যাক্সি বলবেন। ক্লার্ক হোটেলও চেনে, ট্যুরিস্ট ব্যুরোতেও। বাবা 200, আমি 100, ভাড়া মিটিয়ে দিলুম। তারাও খুশি, আমরাও। একটা নোট বই এগিয়ে দিল লালন। দিদি, আপনার ঠিকানা? যদি ফিন তারকেশ্বরমে যাই, এবারে কলকাতা দেখে আসব। ঠিকানা লিখতে লিখতে বলি, নিশ্চয়ই আমাদের বাড়িতে এসে থেকো। লতিফ ভাই, লালন ভাই, তোমাদের দিদির নেমন্তন্ন রইল। বেলা 3টে বাজে। এবার দুটি কিশোরের সঙ্গে আমরা দুজন অনাত্মীয় পিতা পুত্রী প্রয়াগ সঙ্গমের দিকে পদব্রজে রওনা হলুম। জনসমুদ্রে মিশে যাবার আগে একবার পিছন ফিরে দেখি ওই চায়ের দোকানে দাঁড়িয়ে লতিফ লালন হাত নাড়ছে। চলি ভাই। ফির মিলেঙ্গে দিদি। বন্ধুরা, ডক্টর নবনীতা দেবসেনের লেখা করুণা তোমার কোন পথ দিয়ে, এই ধারাবাহিক ভ্রমণ কাহিনীর 4র্থ পর্ব আজকে এখানেই শেষ হলো। যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং অনুরোধ রাখলাম যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা যেন সাবস্ক্রাইব করেন। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। 3য় পর্বের যে প্রশ্ন রেখেছিলাম তাতে সঠিক উত্তর দিয়েছেন শোভম সেনগুপ্ত। সঠিক উত্তর, ডক্টর দেবসেনের বন্ধু ভুল করে নরিচে চলে গেছিলেন। আজকে 4র্থ পর্বের প্রশ্ন, লাল্লানের দিদির শ্বশুর বাড়ি কোথায়? ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।